পিএসসির যে কোনো এক্সামে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে ডিরেক্ট কোশ্চেন কমন পড়ে, আর প্যাটার্ন 60 to 70% প্যাটার্ন কমন পাবে। 4 জনকার বয়স যোগ করে, তাই 4 জনকার বয়স যোগ করো, কত হচ্ছে? তাই এই পাস্টটা দেখে আমি ফিউচার প্রেডিকশনটা আনতে পারবো। তাহলে অনুপাত থেকে, দুটি সংখ্যার অনুপাত থেকে যেটা কমন সেটা যখন বেরিয়ে যায় তখন সেটা গসাগু হয়। অঙ্কগুলো আছে, সংখ্যাটার যে অঙ্কগুলো তার যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। তোমাদের গ্যারেন্টি দিয়ে এটা একটা শর্ট ট্রিক্স। তাহলে আমি যদি 2015টা 2019টা পাশাপাশি করি তাহলে বুঝতে পারবো কতটা চেঞ্জ হয়েছে। ওয়েলকাম টু বিএসএসআই বেলুড়। তোমাদের বিএসএসআই বেলুড় ইউটিউব চ্যানেলে আবার একবার স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে তোমরা দেখতে পাচ্ছ যে একটা পুরো সেট আমাদের চলছে, পুরো একটা ভিডিওর একটা র্যালি চলছে আমাদের, যেখানে প্রচুর ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। সেরকমই একটা ভিডিও 2015 সালের যে পরীক্ষাটা এসেছিল তার দুটো সেট হয়েছিল, তার একটা সেটের সেট 1-এর পার্ট 1 নিয়ে আজকে আমরা এসেছি তোমাদের সামনে। এটাকে আমরা পুরোটা ডিসকাস করবো আজকে। পার্ট 1টা মানে সেট 1 যেটা, সেটাকে দুটো ভাগে ভাগ করে ডিসকাস করব আজকে। তার পার্ট 1, নেক্সট দিন পার্ট 2 আসবে, ঠিক আছে? তো চলো, তোমরা জানো জিনিসগুলো, আমরা শুরু করছি অঙ্ক ডিরেক্টলি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ, যদি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে থাকো এর আগেও, তাহলে দেখবে এই যে টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্কগুলো না, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তুমি দেখবে প্রতি সেটে টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন আসছে এবং আমরা একই জিনিস বারবার ডিসকাস করছি। তো ব্যাপার হচ্ছে, আমরা আশা করব যে তোমরা ক্লাসগুলো যেভাবে দেওয়া আছে প্লে লিস্টে সেভাবে দেখবে। তাহলে কি হবে, অনেক জিনিস থাকে যেগুলোকে আমরা আগে ডিসকাস করেছি, আমরা এটা ডিসকাস করব না, স্কিপ করব। তাহলে সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে তোমরা যদি পুরো প্রিভিয়াস ইয়ার প্লে লিস্টটা ভালো করে দেখো তাহলে হয়তো দেখবে যে তোমাদের এক্সাম প্রিপারেশনটা অনেকটা এগিয়ে গেছে, ঠিক আছে? তো আমি আশা করব তোমরা পুরো প্লে লিস্ট ধরে ভালো করে এটা দেখবে, ঠিক আছে? চলো, প্রথম অঙ্ক দেখো। বলছে একটি কাজ এ একটি কাজ করতে পারে 30 দিনে, বি ওই কাজটি বি এর থেকে 20% বেশি পারদর্শী। এই দেখো, এই সেম টাইপের অঙ্ক আমরা কিন্তু আগের 2019-এর সেট 1-এও করিয়েছি, সেট 2-এতেও করিয়েছি, ঠিক আছে? তাহলে এ একটা কাজ করে 30 দিনে, বি এর থেকে 20% বেশি পারদর্শী, ঠিক আছে? বি ওই কাজটি কদিনে সম্পন্ন করবে। তাহলে এ করে 30 দিনে বলে দিয়েছে, কিন্তু বি কদিনে করে আমাকে বলে দেয়নি। কি বলেছে? বি ওই কাজে এর থেকে 20% বেশি পারদর্শী। তাহলে পারদর্শী মানে কি? পারদর্শী মানে হচ্ছে এফিসিয়েন্সি বেশি। পারদর্শী মানে এফিসিয়েন্সি বেশি, মানে তুমি ধরো একদিনে 10 পাতা লিখতে পারো, তোমার বন্ধু তোমার থেকে 20% বেশি পারদর্শী, মানে সে তোমার থেকে 20% বেশি লিখতে পারে। তুমি যদি 10 পাতা লেখো, তোমার বন্ধু 12 পাতা লিখবে, তার জন্যই সে বেশি পারদর্শী। ক্লিয়ার? তাহলে তুমি একটা কথা বলো আমাকে, সেটা হচ্ছে যে আমরা যদি এ আর বিকে লিখি, এ আর বি, ঠিক আছে? তাহলে পারদর্শী মানে আমি কি বলতে পারি? এফিসিয়েন্সি। আমরা আগের ক্লাসে ডিসকাস করছি এফিসিয়েন্সির ব্যাপারটা। তাহলে আমি এফিসিয়েন্সি যদি রেশিও নিই তাহলে কি পাবো আমরা? বি ওই কাজে এর থেকে বেশি 20% বেশি পারদর্শী। তাহলে কে পারদর্শী? বি। কার থেকে? এর থেকে। তাহলে যার রেসপেক্টে সেটা 100, তাহলে বি কত হবে? 120। তাহলে রেশিও কত হবে? কেটে দাও, 2 6 2 5। তার মানে 5:6 হলো এ আর বির এফিসিয়েন্সির রেশিও, মানে পারদর্শিতার রেশিও। মানে এ যদি 5 ইউনিট কাজ করতে পারে, সেম সময় বি 6 ইউনিট কাজ করবে, ঠিক আছে? এবার ধরো তোমাদের দুজনাকে সেম জিনিস লিখতে দেওয়া হয়েছে। ধরো তোমাকেও 10 পেজ লিখতে দেওয়া হয়েছে, তোমার বন্ধুকেও 10 পেজ লিখতে দেওয়া হয়েছে। তুমি যে স্পিডে লেখো তার থেকে তোমার বন্ধু বেশি স্পিডে লেখে। যদি তাই হয় তাহলে তোমার বন্ধুর কম সময় লাগবে। তার মানে যার এফিসিয়েন্সি বেশি, যে বেশি স্পিডে লিখতে পারে, তার সময় কম লাগবে। তাহলে এফিসিয়েন্সি রেশিও যদি 5:6 হয়, তাহলে ডে মানে সময়ের রেশিও কত হবে? 6:5। এটুকু ক্লিয়ার? এফিসিয়েন্সি মানে কি? যে যত স্পিডে লিখতে পারে সে তত কম সময়ে কাজ শেষ করতে পারবে। ক্লিয়ার হয়েছে এটুকু? এবার কি বলছে দেখো, এ একটা কাজ করে 30 দিনে। তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি? ডে এর হিসাবে এর কত? 6। তাহলে আমাদের রেশিওর 6 সমান অঙ্কের কত? 30। তাহলে কত গুণ? 5 গুণ। তাহলে রেশিওর 6 সমান অঙ্কের 30, তাহলে এরও 5 গুণই হবে, তাহলে 25। তাহলে বি ওই কাজটা করবে 25 দিনে। তাহলে কি বলছে? বি ওই কাজটি কদিনে করে? কি উত্তর হবে? 25 দিন। তাহলে দেখো, এই অঙ্কটা আমি তোমাদের বলতে পারি, এটা তোমাদের গ্যারেন্টি দিয়ে এটা একটা শর্ট ট্রিক্স, কারণ এর থেকে শর্টকাটে এই অঙ্কটা হওয়া সম্ভব না, ঠিক আছে? মুখোমুখি করতে পারবে তোমরা। চলো নেক্সট অঙ্কে যাই। বলছে একটি পাত্রে 1/4 অংশ জলপূর্ণ থাকলে বাকি থাকবে কত অংশ? এটা তো একদম মানে ক্লাস 2-3 অঙ্ক হয়তো। একটা পাত্র
1/4 অংশ জলপূর্ণ, এটা কত 1/4, তাহলে 1/4 অংশ জলপূর্ণ হলে এটা খালি আছে, তাহলে এটা খালি অংশ কত তোমাকে জানতে চেয়েছে। সিম্পল হিসাব, 1 - 1/4, 1 - 1/4। কেন 1? কারণ সমগ্র অংশ সমান 1 আমরা জানি, সমগ্র অংশ সমান 1 অংশ। এটা আমরা যারা ছোটবেলায় মাধ্যমিক অঙ্ক করেছি সবাই আমরা ধরে ধরে মুখস্থ হয়ে গেছে, ধরি সমগ্র অংশ সমান 1 অংশ। তাহলে 1 অংশ পুরোটা, 1/4 অংশ খালি, তাহলে সেটা কত হবে 1 - 1/4, 4 হলো লসাগু, 4 - 1 মানে 3/4। উত্তর কত হবে 3/4। একদম ক্লিয়ার, ঠিক আছে? একটু বড় করে লিখে নাও 3/4, ঠিক আছে? চলো নেক্সট। তাহলে 4 জনের বয়সের গড় বলে দিয়েছে। দেখো আমরা যখন আগের চ্যাপ্টারের আগের সেট ডিসকাস করছিলাম ওখানে আমরা একটা জিনিস পেয়েছি, কি কমন জিনিস, যে তখন তোমাকে রেশিও বলে দেবে, আমি যখন রেশিও থেকে প্রপার মানে আসবো ধরবো তখন আমরা এক্স ধরবো, এক্স গুণ করবো, মানে এর যদি রেশিওতে মান হয় 1x 2x 3x 4x, তো এদের মানগুলো কত হবে এক্স, এর কত হবে 2x, এর কত হবে 3x, আর এর কত হবে 4x। তাহলে 4 জনের বয়স আমি ধরে নিলাম x 2x 3x আর 4x। ক্লিয়ার? আমাকে গড় বলে দিয়েছে, তো আমি গড় কি করে বের করবো? তাহলে এদের গড় কত হবে? গড় মানে কি যোগ করে ভাগ, যোগ করে কার যোগ করে 4 জনকার বয়স যোগ করে। তাই 4 জনকার বয়স যোগ করো, কত হচ্ছে x আর 2x 3x আর 3x 6 আর 4 10 10x, তাহলে 10x/4 হচ্ছে 10x/4। তাহলে এটা কি গড় বয়স এত বছর, তাই তো? গড় প্রশ্নে আমাকে গড় বয়স কত বলেছে 40, তাহলে এই যেটা এটার মানে তো 40, তাহলে আমি বলতে পারি যে 10x/4 সমানই কত 40। ক্লিয়ার? তাহলে x এর মান কত হবে 40 গণিত 4/10। কেন? এখানে কত আছে ভাগ আছে, যখন সমান চিহ্নের ওদিকে যাবে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, আর এটা গুণ আছে ভাগ হয়ে যাবে, নিচে আছে ওপরে চলে যাবে, এই 4 নিচে আছে ওপরে চলে যাবে, আর এই ওপরে আছে নিচে চলে আসবে। ক্লিয়ার? তাহলে কত হবে 4 মানে 16। তাহলে এটা কি এলো 16 এক্স এর মান। প্রশ্ন কি বলেছে কনিষ্ঠ জনের বয়স কত? কনিষ্ঠ জনের বয়স এক্সই তো, তাহলে উত্তর কত হবে 16 বছর। এটাই কি কনিষ্ঠ জনের বয়স। ক্লিয়ার? তাহলে উত্তর কত 16 বছর। একদম সিম্পল। তোমাদের হয়তো একটা কথা মনে হতে পারে এখানে যে আমরা পরীক্ষা দিচ্ছি 2023 সালে এসে, যার পরীক্ষা হবে 2024 সালে, কিন্তু আমরা 2015 সালের কোশ্চেন কেন করছি, এটা কি রেলিভেন্সি আছে? এরকম প্রশ্ন তোমাদের মধ্যে আসতেই পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলবো, প্রথম দিন যখন আমি ডিসকাস করেছিলাম তখনও বলেছিলাম যে আমরা যখন কোনো পিএসসির 3টে ফ্ল্যাগশিপ এক্সাম হয়, একটা বিসিএস, একটা মিসলেনিয়াস, একটা ক্লার্কশিপ, সবসময় মনে রাখবে যে কোনো কমিশন তার ফ্ল্যাগশিপ এক্সামের প্যাটার্ন কখনো চেঞ্জ করে না। চেঞ্জ করে না মানে ড্রাস্টিক্যালি, মানে বিশাল চেঞ্জ করে ফেলে না, চেঞ্জ করে অল্প 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 করে চেঞ্জ করে। তো আমাদের এই 2015 সালের কোশ্চেন করার দুটো উদ্দেশ্য, এক এক্স্যাক্ট কি প্যাটার্নে হয়, মানে যে প্যাটার্নটা আছে তার স্কেলিটনটা পাওয়া, যে এক্স্যাক্ট প্যাটার্নটা কেমন হয়, ঠিক আছে? 2 নাম্বার, আজকে 2015 সাল থেকে 2019 সালে বা 2020-তে যে এক্সামগুলো হয়েছে, 2019-এ যে এক্সামটা হয়েছে সেখানে কতটা চেঞ্জ হয়েছে এবং কিভাবে চেঞ্জ হয়েছে। তাহলে আমি যদি 2015টা 2019টা পাশাপাশি করি তাহলে বুঝতে পারবো কতটা চেঞ্জ হয়েছে। তাহলে 2019 থেকে 2023-এ গিয়ে আরও কতটা চেঞ্জ হতে পারে। তাই এই পাস্টটা দেখে আমি ফিউচার প্রেডিকশনটা আনতে পারবো। এবং এটা তোমাদের কি করতে হবে, যারা টিচাররা পড়াবেন তারা তো করবেনই, প্লাস তুমি যখন সাকসেসফুল হতে যাবে তোমাকেও এই প্রেডিকশনটা করতে হবে। তাই জন্য আমাদের 2015 বা প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখাটা ইম্পর্টেন্ট। আর একটা কথা বলে রাখি, পিএসসির যে কোনো এক্সামে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে ডিরেক্ট কোশ্চেন কমন পড়ে। আমি তোমাদের 2019 সালে সেট যখন করেছিলাম সেখানেই দেখিয়েছিলাম 2019 সালে সেট 2, 2019 সালে সেট 1 একটা প্রশ্ন হুবহু কমন উইথ নাম্বার, ডিজিটগুলো সহ কমন। কাজেই আমরা যদি প্রিভিয়াস ইয়ারটাকে ভালো করে যাই আমরা আশা করতে পারি যে ওখান থেকে 10 to 20% কোশ্চেন আমরা কমন পাবো, আর প্যাটার্ন 60 to 70% প্যাটার্ন কমন পাবে। আমরা তো প্রিভিয়াস ইয়ার করাবো এখানে, তোমরা দেখো 60 to 70% প্যাটার্ন তোমরা এখান থেকে কমন পাবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো দেখো আমরা প্রশ্নে আসি, বলছে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 60 হলে সংখ্যা দুটি সমষ্টিগত হবে।
দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে কত, দুটি সংখ্যার অনুপাত বলেছে 4:5, তাদের লসাগু বলেছে 60। দেখো একটা জিনিস দেখো, আমি তোমাদের যখন লসাগু গসাগুর যে জায়গাটা করিয়েছিলাম আগের দিন, সেখানে বলেছিলাম তোমাদের ধরো দুটো সংখ্যা 12 আর 15, ঠিক আছে, তুমি যখন এর গসাগু বানাবে কি করবে, 3 দিয়ে 3 4 12 3 5 15, তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু কত হবে, 3 × 4 × 5, এই জায়গাটা ভালো করে বোঝো। আবার আমি বলতে পারি যে 12:15 আমি যদি করি তাহলে এর অনুপাত কত হবে, 3 4 12 3 5 15, তাহলে অনুপাত হচ্ছে কত 4:5 আর গসাগু কত 3, তাহলে লসাগু সমান কি পাচ্ছি আমি, এটা তো গসাগুটা, আমি এখানে কালিটা চেঞ্জ করে নিই একটু দেখো, তাহলে এটা কি গসাগুটা আর এটা কি অনুপাতটা, তাহলে আমি কি এখান থেকে বলতে পারি, একটা ডিডাকশনে আসতে পারি যে কোনো দুটো সংখ্যার লসাগু সমান হয়, লসাগু সমান কি হয়, গসাগু এবং তার অনুপাত, গসাগু এবং তার অনুপাতের গুণফল। তাহলে কি বলতে পারি, এটা গসাগু ইনটু অনুপাত, বলা যেতে পারে তো, বলা যেতে পারে তো এই জিনিসটা। তো এই যে থিওরি পার্টটা বললাম, এই থিওরি পার্টটা ভালো করে লিখে নাও, ঠিক আছে। দেখো এবারে আমি যে অঙ্কটায় আসব, এবার অঙ্কটা কি বলেছে, অনুপাত বলছে 3:4 4:5, ঠিক আছে, গসাগু আমি কিন্তু জানি না, তাহলে আমি কি বলতে পারি, এই যে এগুলোর সাথে যে গসাগু মানে কি, একটা কমন ফ্যাক্টর যেটা দুটোর মধ্যেই আছে, ঠিক আছে, তার মানে অনুপাত মানে কি, জাস্ট সেই কমন ফ্যাক্টরটা মিসিং আছে, তাহলে সেটাই ওদের গসাগু। তাহলে আমি বলতে পারি এদেরকে যে 3x × 4x সমানই হলো, না সরি আমি ভুল বললাম, 3x না 4x × 5x কত আছে 4:5, তো তাহলে কত হবে এটা 3x আর 4x, ঠিক আছে। তাহলে আমি কি জানি গসাগু, তাহলে আমি যদি ধরে নিই গসাগু হবে x, তাহলে আমি কি বলতে পারি x গণিত 3 গণিত x গণিত 4 গণিত 5, তার মান কত 60। তা তুমি কি বলতে পারো x গণিত 4 5 20 সমান কত 60, তার x এর মান কত হবে 60/20 মানে 3। তা তুমি x এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছো 3, x এর মান তুমি অলরেডি পেয়ে গেছো 3। তা তোমায় কি বলেছে, সংখ্যা দুটির সমষ্টি কত। তা তুমি যদি x এর মান তুমি যদি 3 পেয়ে গিয়ে থাকো, তাহলে এবার তুমি খুব সহজেই বের করতে পারবে সংখ্যাগুলোকে, ঠিক তো। তাহলে এই যে এক্সটা কি গসাগুটা আমি বলেছিলাম, তাহলে অনুপাত থেকে দুটি সংখ্যার অনুপাত থেকে যেটা কমন সেটা যখন বেরিয়ে যায় তখন সেটা গসাগু হয়। তাহলে সংখ্যাগুলো কত হবে, সংখ্যাগুলো কত হবে 4 × x আর 5 × x, তার মানে 4 × 3 মানে 12 আর 5 × 3 মানে 15। তাহলে কি চাই সমষ্টি, তাহলে সমষ্টি কত 12 আর 15 কত হয় 27, বুঝে গেছে 12 আর 15 কত হয় 27, ক্লিয়ার। দেখো পরের প্রশ্নটা দেখো, এখানে তোমাদের এই আমাদের বিএসএসআই থেকে তোমাদের একটা ব্যাচ লঞ্চ করা হবে ক্লার্কশিপের জন্য, যে ব্যাচটা শুধুমাত্র ডেডিকেটেড টু ক্লার্কশিপ। যারা ক্লার্কশিপে তোমরা এই ব্যাচে ভর্তি হতে চাও তারা এই যে নাম্বারটা দেওয়া রয়েছে তোমাদের, দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করবে বা কল করতে পারো, এই নাম্বারে ফোন করে এনরোল করতে হবে তোমাদেরকে, ঠিক আছে, তাহলে এই ব্যাচে তোমরা পেয়ে যাবে। ওকে, না পরের প্রশ্ন, একটি 900 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার উদ্যানকে রেলিং দিয়ে ঘিরতে রেলিংয়ের দৈর্ঘ্য কত হতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। 900 বর্গমিটার বর্গাকার উদ্যান, ঠিক আছে, ধরো এই একটা বর্গাকার উদ্যান, কি বলছে 900 বর্গমিটার ক্ষেত্রফল, তার মানে এটা হচ্ছে 900 বর্গমিটার, তাই তো। এভাবে থেকে রেলিং দিয়ে ঘিরতে তোমাকে কতটা রেলিংয়ের দৈর্ঘ্য হতে হবে, তার মানে এখানে জানতে হবে আমাকে যেটা, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, দৈর্ঘ্য তার হোল স্কোয়ার, এটা আমরা জানি। আর বর্গক্ষেত্রকে রেলিং দিয়ে ঘেরা, এই যে রেলিং দিয়ে ঘিরতে তার কি লাগবে, তার পরিসীমা, পরিসীমা, তাহলে এর পরিসীমা কি হয় 4 × বাহু, 4 × বাহু,
তাহলে দুটো সূত্র আমরা পেলাম, ক্ষেত্রফল কত হয় আর পরিসীমা কত হয় আমরা পেয়ে গেছি। এবার কি বলেছে দেখো, 900 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের, তাহলে ক্ষেত্রফল যদি হয় 900 তাহলে বাহু স্কোয়ার সমান যদি হয় 900 তাহলে বাহু কত হবে, √900 মানে 30। তাহলে বাহু যদি আমি পেয়ে যাই 30, বাহু আমি পেয়ে গেলাম 30, তাহলে আমায় কি করতে হবে, পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা কত হবে, বাহু আমরা অলরেডি পেয়ে গেছি 30, তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা সমান কত হবে, 4 গুণিত বাহু, তার মানে কত, 4 গুণিত বাহু কত 30 মানে 120, কত হবে 120। দেখো অপশানে আছে। ক্লিয়ার, একদম ইজি অঙ্ক এটা। চলো নেক্সট অঙ্কে যাব। বলছে এই সংখ্যাটা এইগুলোর মধ্যে কোনটা দিয়ে বিভাজ্য হবে। এখানে বিভাজ্যতা নিয়ম আমাদের জানতে হবে। দেখো তোমাদের সিলেবাসে আছে রুল অফ ডিভিজিবিলিটি, রুল অফ ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতার সূত্র কিন্তু তোমাদের সিলেবাসে আছে, তো সেটার ইমপ্লিমেন্টেশন। তাহলে 3 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাটা হবে সেটা আমরা কি করে বুঝবো, কোন সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিনা কি করে বুঝবো। যে অঙ্কগুলো আছে সংখ্যাটার যে অঙ্কগুলো তার যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। এই যে অঙ্কগুলোর যোগফল মানে কি, এই প্রত্যেকটাকে যোগ করতে হবে, মানে কত 7 + 3 + 8 + 6 + 0 + 3 + 8, এই টোটালটা যদি 3 দিয়ে যোগ, এই যে ভাগফল যোগফলটা এলো সেটা যদি 3 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ করে মিলবে। দেখো 7 আর 3 10 আর 1 18, 8 আর 6 24, 24 আর 3 কত হয় 27, 27 আর 8 কত হবে 28, 29, 30, 31, 32, 33, 34, 35, কত আসছে 35। তাহলে 35 মানে কি 3 + 5 মানে 8। তাহলে এই যে 8 হলো, 8 কি 3 দ্বারা বিভাজ্য না, 8 কি 3 দ্বারা বিভাজ্য না, তাহলে পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে না। 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্ট দুটো সংখ্যা, এই যে শেষ দুটো সংখ্যা এটা কি যদি 4 দ্বারা বিভাজ্য হয়, এটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য। 38কে কি 4 দিয়ে ভাগ করা যায়, যায় না, তাহলে এই সংখ্যাটা 4 দিয়েও বিভাজ্য নয়। যে সংখ্যাটা আছে তার শেষ দুটো সংখ্যা যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে। শেষ দুটো সংখ্যা এর ক্ষেত্রে কি 38, 38কে 4 দিয়ে ভাগ করা যায়, যায় না, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য নয়। ক্লিয়ার। এবার 9 দিয়ে, 9 বিভাজ্য হবে কি হবে না কি করে বুঝবো, 9 বিভাজ্য হবে কি হবে না বুঝবো, এই সেম কনসেপ্ট 3 দিয়ে আর 9 দিয়ে সেম কনসেপ্ট, যদি যোগফলটা 9 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য। যদি অঙ্কগুলোর যোগফলটাকে 9 দিয়ে ভাগ করা যায়, মানে এই যেটা যোগ করলাম আমি, এটা যদি 9 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে এলো 35, এটা 9 দিয়ে ভাগ করে মেলে না, তাহলে সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য নয়। বাকিটা আমার করার দরকারই নেই, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি অলরেডি ডিসকাস করেছি, ঠিক আছে, এটা আনসার 11 দ্বারাই হবে কারণ বাকিগুলো হচ্ছে না, সিম্পল হিসাব। ঠিক আছে, 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে কি, যে এই যে অল্টারনেট সংখ্যাগুলোকে আমাকে যোগ করে দেখতে হবে 11 দিয়ে ভাগ করে যায় কিনা। ঠিক আছে, অল্টারনেট সংখ্যা যেমন কি কি আসছে, ধরো 7 3 8 6 0 3 8, ঠিক আছে, তো আমি কালটা চেঞ্জ করে নিই একটু। যদি আমরা এইভাবে দেখি অল্টারনেট সংখ্যা মানে কি, এইগুলো এটা পরেরটা বাদ দিয়ে এটা, পরেরটা বাদ দিয়ে এটা, পরেরটা বাদ দিয়ে এটা, তাহলে কত হচ্ছে দেখো 8 আর 7 15, 15 আর 0, ঠিক আছে, 15 আর 0 15, তাহলে 15 আর 8 কত হয় 16 17 18 19 20 21 22 23, তাহলে কত হচ্ছে এখানে 23। এটা কত হচ্ছে 6 আর 3 9, 9 আর 3 কত 10 11 12। তাহলে আমি কি বলেছিলাম, এদের যে ডিফারেন্সটা, এদের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা যদি কি হতে হবে 0 और 11 গুণিতক, কি হবে 11 গুণিতক, ঠিক আছে, তাহলে 0 অথবা 11 গুণিতক। তাহলে দেখো কি হচ্ছে 23 - 12 কত আসছে 11, তাহলে যেহেতু এটা 11 হচ্ছে, ডিফারেন্স যেহেতু 11 হচ্ছে, তাই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে, ক্লিয়ার। চলো, বলছে 10টি বস্তুর ক্রয় মূল্য
9টি বস্তুর বিক্রয় মূল্যর সমান হলে তাদের শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? 10টি বস্তুর ক্রয় মূল্য 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? ঠিক আছে, 10টি বস্তুর ক্রয় মূল্য 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। যা লেখা আছে আমি সেটাই লিখব। এটা তোমাদের একটা খুব কমন টাইপ, এটা প্রচুর পরীক্ষায় আসে, পুলিশ বলো, পিএসসি বলো, এসএসসি বলো, প্রচুর পরীক্ষায় আসে। এবং এটা নিয়ে একটুখানি কনফিউশনও থাকে তোমাদের যে কীভাবে করব। ঠিক আছে, কি করব? 10টি বস্তুর ক্রয় মূল্য, তাহলে লিখব কি? 10টি বস্তুর ক্রয় মূল্য সমান 9টি বস্তুর বিক্রয় মূল্য, তাই তো লেখা আছে। 10টি বস্তুর ক্রয় মূল্য 9টি বস্তুর বিক্রয় মূল্যর সমান, তাই আমি সমান চিহ্ন দিয়েছি। ক্লিয়ার? এবার আমি অঙ্কটা করব। এবার কি বলেছে? তোমাকে লাভ বা ক্ষতির পরিমাণ। তাহলে তুমি এখানে কাজ করো, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, এদের মধ্যে অনুপাত বের করো। সেটা কত হবে? ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য 9/10। ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য নিচে নিয়ে চলে এসেছি, ডান দিকে 9 পড়ে আছে, একে ওদিকে নিয়ে গেছি, নিচে চলে এসছে। তাহলে ক্রয় মূল্য কত হলো? 9, বিক্রয় মূল্য কত হলো? 10 টাকা। ক্রয় মূল্য 9 টাকা, বিক্রয় মূল্য 10 টাকা, তাহলে লাভ হয়েছে তার। তাহলে লাভ কত হবে? বিক্রয় মাইনাস ক্রয়। তাহলে বিক্রয় কত? 10 মাইনাস 9 মানে 1 টাকা। তাহলে লাভ হয়েছে 1 টাকা। কি বলেছে? লাভ বা ক্ষতির পরিমাণ শতকরা পরিমাণ। তাই লাভ হয়েছে 1 টাকা। লাভ হয়েছে 1 টাকা। কার উপরে? লাভ বা ক্ষতি কার উপরে হয়? সবসময় ক্রয় মূল্যের উপরে। তাহলে লাভ হয়েছে কত টাকা? 1 টাকা। তাহলে লাভের শতকরা লাভ কত হয়? শতকরা লাভ সমান কি হয়? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ কত হয়েছে? 1 টাকা। ক্রয় মূল্য কত পেয়েছি? 9 টাকা ইন্টু 100। তাহলে কত আসছে? 100/9। তাহলে কত আসছে? 9 11 99 1/9%। 11.1/9%। বোঝা গেছে পুরোটা? ঠিক আছে, চলো নেক্সট। বলছে একটি পাত্রে দুধ ও জলের পরিমাণ সমান, তাহলে ওই পাত্রে যত অংশ দুধ আছে সেটা হলো কি? একটি পাত্রে দুধ ও জলের পরিমাণ সমান। ঠিক আছে, ধরো এটা একটা পাত্র আছে, ঠিক আছে, এখানে এতটা দুধ আর এতটা জল, তাহলে এটা আর এটা বলছে সমান, তাহলে কি হবে? হাফ হাফ। তাহলে হাফ আর হাফ, তাহলে কি হবে? দুধ কত আছে? হাফ অংশ। এটা একদম ইজি ব্যাপার, খুবই বাচ্চাদের অঙ্ক হয়ে গেছে। পরেরটা দেখো, বলছে বাদ পড়া সংখ্যাটি কি হবে? দেখো এটা একটা সিরিজের অঙ্ক, ঠিক আছে, এটা একটা সিরিজের অঙ্ক। বলে দিচ্ছি আমি, এটা একটা সিরিজ আছে। কীভাবে করব? প্যাটার্ন দেখো, 9 আছে, তারপরে 12, তারপরে 11, তারপরে 14, তারপরে 13, মানে একটা বাড়ছে কমছে এরকম আছে। তাহলে যখন এই ধরনের থাকবে না, বাড়ছে কমছে, আমাদের ধরতে হবে যে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডবল সিরিজ আছে, চান্স আছে ডবল সিরিজ হওয়ার। ডবল সিরিজ মানে কি? দুটো সিরিজ পাশাপাশি লাগানো আছে। ঠিক আছে, কীরকম হয় ব্যাপারটা? ধরো 9, তারপরটা কত? 11 প্লাস 2 করেছি, তারপরটা কত? 13, তাই তো? তারপরটা কত হবে? 15। দেখা হয়েছে? 9 থেকে 2 ঘর 11, 11 থেকে 2 ঘর 13, 13 থেকে 2 ঘর 15। তাহলে এটা একটা বাকি রইল। তাহলে পরেরটা কি হবে? 11 আর 2 এ 14 আর 2 এ 16, কত করে আসছে? +2 +2, তাহলে কত আসবে? 16। কোথায় গেল? এই যে, বোঝা গেছে কি বললাম জিনিসটা? এটা কি বলছে? ডাবল সিরিজ। ঠিক আছে, ডবল সিরিজ। ওকে, দেখো পরেরটা। দেখো তোমাদের এই একটা ব্যাপার আমার বলাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমাদের যে নতুন ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে, ঠিক আছে, সেই যে নতুন ব্যাচটা, সেখানে তোমাদের 100 জন, প্রথম 100 জন স্টুডেন্টদের জন্য একটা স্পেশাল ফিচার আছে। সেটা হচ্ছে যে 5000 টাকা এনরোলমেন্ট ফি বা কোর্স ফি প্রথম 100 জনের জন্য, তারপরে নয় কিন্তু। প্রথম 100 জনের জন্য
আমাকে 5,000 টাকা তোমাদের যদি দাও তাহলে তোমরা এখানে এনরোল হতে পারবে। তোমাদের ফিচার কী কী থাকছে? পুরো 6 ঘন্টা লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস। 6 ঘন্টা তোমাদের স্যাররা এসে তোমাদেরকে লাইভ ক্লাস করাবেন, তোমরা অ্যাপে দেখতে পাবে। যে অ্যাপে তুমি ক্লাসটা দেখতে পাবে সেই অ্যাপে সেই ক্লাসের রেকর্ডিং অলওয়েজ থাকবে যতদিন তুমি কোর্সের মধ্যে থাকবে। তোমরা ওই রেকর্ডিংটা দেখার সুবিধা পাবে যতবার খুশি। বোঝা গেছে? 2000 ঘন্টার ভিডিও লাইব্রেরি। ভিডিও লাইব্রেরি কি? ভিডিও লাইব্রেরি এমন একটা সিস্টেম, এমন একটা কনসেপ্ট যেখানে কি হচ্ছে না, তুমি যদি পড়াও মানে তুমি যদি পড়ছো কোনো সাবজেক্ট বা চ্যাপ্টার, তোমার মনে হচ্ছে আমি আরেকটু জানবো, তোমার মনে হচ্ছে যে আমি যদি মানে দেখতে পারতাম ভালো হতো, আরেকটু ভ্যারাইটি দেখতে পেলে ভালো হতো, তো তার জন্য ভিডিও লাইব্রেরি। তুমি তোমার মতো করে তোমার যতটা ক্যাপাসিটি তুমি ততটাই নিতে পারো। হাই টু লো সমস্ত ভিডিও লাইব্রেরির মধ্যে রাখা আছে, ঠিক আছে? খুব হাই কোশ্চেন, খুব লো কোশ্চেন সব রাখা আছে। 1500 পেজের স্টাডি মেটেরিয়াল প্রথমেই পেয়ে যাবে। তোমরা যখন ভর্তি হবে তখন তোমরা 1500 পেজের একটা স্টাডি মেটেরিয়াল তুমি ইন হ্যান্ড পেয়ে যাবে, ওকে? হার্ড কপিতে 13খানা ইবুক পাবে, তোমাদের ফোনে পাঠিয়ে দেওয়া হবে 13টা ইবুক, তোমরা সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে বা প্রিন্ট আউট নিতে পারবে। 50,000 আনলিমিটেড কোশ্চেন ব্যাংক, বিশাল ইম্পর্টেন্ট। কোশ্চেন ব্যাংক তোমাদের এখানে দেওয়া হবে যেখান থেকে তোমরা যখন খুশি কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, শুধুমাত্র এর না, মানে শুধুমাত্র মানে ক্লার্কশিপের না, পিএসসির আদার্স যা যা এক্সাম আছে তার কোশ্চেন তোমাকে কম্পাইলেশন থাকবে। তুমি পুরো কোশ্চেন ব্যাংকের অ্যাক্সেস পাবে, তুমি যখন খুশি যেখানে খুশি যেভাবে খুশি এটাকে সলিউশন করতে পারবে। বোঝা গেছে? কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শুধুমাত্র প্রথম 100 জনের জন্য এই টাকাটা, শুধুমাত্র প্রথম 100 জনের জন্য এই টাকাটা, 101 জন থেকে কিন্তু এই টাকাটা প্রযোজ্য। বোঝা গেছে পুরো জিনিসটা? ঠিক আছে, চলো অঙ্কে দেখো। বলছে 8 জন শিশু 12 দিনে যে কাজ করতে পারে তা 6 জন প্রাপ্তবয়স্ক, এটা প্রাপ্তবয়স্ক হবে, হ্যাঁ বয়স্ক, 6 জন প্রাপ্তবয়স্ক 8 দিনে করতে পারে। যদি 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ একটি কাজ শুরু করার 2 দিন পর 8 জন কাজ ছেড়ে চলে যায় এবং তার পরিবর্তে 16 জন শিশু কাজে যোগ দেয়, তাহলে কাজটি কদিনে কমপ্লিট হবে? তাহলে অঙ্কটা কি ভালো করে বুঝতে হবে জিনিসটা। 6 জন শিশু 12 দিনে একটা কাজ করতে পারে, তাহলে 6 জন শিশু 12 দিনে একটা কাজ করতে পারে, পুরো একটা কাজ কমপ্লিট করে, ঠিক আছে? আর কি 6 জন প্রাপ্তবয়স্ক 8 দিনে ওই কাজটা করতে পারে, মানে 8 জন শিশু 12 দিনে যে কাজ করে 6 জন প্রাপ্তবয়স্ক 8 দিনে সেই কাজই করে। বোঝা গেছে? তাহলে দেখো আমি কি বলছি, 8 জন শিশু 12 দিনে একটা কাজ করে, 12 দিনে একটা কাজ করে, ঠিক আছে? তাহলে ওই কাজ যদি একজন শিশুকে করতে হতো, যদি একজন শিশুকে করতে হতো তাহলে কদিন লাগতো? 12 জন 8 জন শিশু 12 দিনে যেটা করে যদি সেটাকে একজন শিশুকে করতে দেওয়া তাহলে কদিন লাগবে? 12 × 8 মানে 96 দিন। তাহলে আমি বলতে পারি যে একজন শিশু একটা কাজ করতে পারে কদিনে? 96 দিনে। তাহলে বলতে পারি একজন শিশু ওই পুরো কাজটা কমপ্লিট করবে 96 দিনে, ঠিক আছে? এবার দেখো যদি একই জিনিস বলছে 6 জন প্রাপ্তবয়স্ক ওই কাজটা করে 8 দিনে, তাহলে 6 জন প্রাপ্তবয়স্ক ওই কাজটা করছে কদিনে? 8 দিনে, তাই তো বলেছে? তাহলে যদি আমাকে একজন প্রাপ্তবয়স্ক দিয়ে কাজটা করতে হয় তাহলে কদিন লাগবে? 8 × 6 মানে 48 দিন লাগবে। তাহলে এখান থেকে আমি দুটো জিনিস কি পেলাম, যে একজন শিশু যে কাজটা করে 96 দিনে, একজন প্রাপ্তবয়স্ক ওই কাজটা করে 48 দিনে, হ্যাঁ কি না? এটুকু ক্লিয়ার? 8 জন শিশু যে কাজটা করে 12 দিনে সেই কাজটা যদি একজনকে দিয়ে করাতে হয় তাহলে কদিন সময় লাগবে? 12 × 8 8 12 96 দিন, ঠিক আছে? 6 জন প্রাপ্তবয়স্ক যে কাজটা করে 8 দিনে সেই কাজটা যদি আমি একদিনে করাতে চাই, সেই কাজ যদি আমি একজনকে দিয়ে করাতে চাই, একজন প্রাপ্তবয়স্ক দিয়ে, তাহলে কত সময় লাগবে? 8 × 6 48 দিন, ওকে? তাহলে আমি কি পাচ্ছি? একজন শিশু একটা কাজ করে 96 দিনে
একজন প্রাপ্তবয়স্ক একটা কাজ করে 48 দিনে। তাহলে এটা আমি মুছছি, হ্যাঁ, এটা আমি মুছে দিচ্ছি, এটা মনে রাখবে বা তোমরা খাতায় লিখে নেবে জিনিসটা। তাহলে দেখো আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্ক করেছি অলরেডি, সেখানে কিন্তু এরকম টাইপের অঙ্ক আমরা অলরেডি করে ফেলেছি। তাহলে দেখো কি বলছে, একজন শিশু, শিশুকে আমি শিশুই লিখছি এখানে, একজন শিশু যে কাজটা করছে কতদিনে, 96 দিনে, আর একজন প্রাপ্তবয়স্ক ওই কাজটা করছে 48 দিনে। তাহলে এদের টোটাল কাজ বের করতে হবে। আমরা করেছি এ একটা কাজ করে 5 দিনে, বি একটা কাজ করে 7 দিনে, তাহলে এ আর বি একত্রে কদিনে করে এরকম করেছি আমরা, তাই না? তাহলে টোটাল আমাকে বের করতে হবে। তা টোটাল কাজ কত, এদের এলসিএম কত হবে, 96 48 লসাগু 96। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে এই যে 1 আর 2 আমি পেলাম, এই 1 2টা আমি কি পেলাম, এটা কি পেলাম আমি অলরেডি বলে দিয়েছি, এটা কি এফিসিয়েন্সি। তাহলে এ মানে শিশুর এফিসিয়েন্সি 1 আর প্রাপ্তবয়স্কের এফিসিয়েন্সি হচ্ছে 2, এটা আমরা অলরেডি জেনে গেছি। এবার দেখো প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে কি 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ একটি কাজ শুরু করার 2 দিন পরে। তাহলে 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ একটা কাজ শুরু করার 2 দিন পরে। তাহলে 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ যদি কাজ শুরু করে, এইখানটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখো। 12 জন প্রাপ্তবয়স্ক শিশু, 12 জন প্রাপ্তবয়স্ক লোক যারা একদিনে 2 ইউনিট করে কাজ করে, এফিসিয়েন্সি 2। তাহলে 12 জনে তাদের এফিসিয়েন্সি 2, তো তাহলে 12 জনে 2 ইউনিট করে কাজ করলে টোটাল 24 ইউনিট কাজ করবে ইন্টু 2। কেন? কারণ তারা 2 দিন কাজ করেছে। তাহলে 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ একটি কাজ শুরু করার 2 দিন পরে। তাহলে 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ একদিনে কতটা কাজ করবে, 12 ইন্টু 2, মানে প্রত্যেকের এফিসিয়েন্সি 2 যেহেতু, তাহলে 12 জন প্রাপ্তবয়স্ক একদিনে 12 ইন্টু 2 ইউনিট কাজ করবে। তারা 2 দিনে কাজ করলে আবার ইন্টু 2, মানে 4 12 48 ইউনিট কাজ তারা করবে। তাহলে 48 ইউনিট কাজ তারা অলরেডি করবে। তাহলে এই যে 2 দিনে, এই যে 12 জন লোক 2 দিনে 48 ইউনিট কাজ অলরেডি করে ফেলেছে, এত কাজ তারা করে ফেলেছে। তাহলে বাকি কাজ কত, বাকি কাজ কত, মোট কাজ কত 96, সেখান থেকে 48 বাদ দেব, তাই না? তাহলে কত পড়ে থাকলো 48। তাহলে বাকি কাজ হচ্ছে 48 ইউনিট, বাকি কাজ কত 48 ইউনিট, বোঝা গেছে? এইবারে বাকি কাজ 48 ইউনিট। এবারে পরে কি বলেছে, পরে 8 জন লোক কাজ ছেড়ে চলে গেল এবং তার পরিবর্তে 6 জন শিশু কাজে যোগ দিল। 8 জন লোক কাজ ছেড়ে চলে গেল এবং 6 জন শিশু কাজে যোগ দিল। তাহলে 8 জন যদি কাজ ছেড়ে চলে যায়, তাহলে 8 জন প্রাপ্তবয়স্ক যদি কাজ ছেড়ে চলে, তাহলে প্রাপ্তবয়স্ক আছে এখন কজন, যদি 8 জন চলে যায় তাহলে প্রাপ্তবয়স্ক আছে কজন, 4 জন প্রাপ্তবয়স্ক আছে, প্লাস 16 জন শিশু যোগ দিয়েছে, 16 জন শিশু যোগ দিয়েছে, তাই তো? তাহলে 4 জন প্রাপ্তবয়স্ক এক একজন কতটা করে কাজ করবে, 4 ইন্টু 2, কারণ কি 2 হচ্ছে তার এফিসিয়েন্সি, প্রাপ্তবয়স্কের এফিসিয়েন্সি কত পেয়েছি আমি 2, তাই তো? তাহলে 4 জন লোক 4 ইন্টু 2 ইউনিট কাজ করবে, প্লাস 16 জন শিশু ইন্টু 1 16 ইউনিট কাজ করবে। তার টোটাল কতটা কাজ করবে, 4 2 8 প্লাস 16, তাহলে কত হচ্ছে 16 8 24। তাহলে 24 ইউনিট কাজ তারা করবে। এটা কত দিনে, এটা করছে তারা 1 দিনে, তাই তো? কারণ দেখো 8 জন কাজ ছেড়ে চলে যাবে, 8 জন যদি কাজ ছেড়ে চলে যায় তাহলে পরে কত আছে 4 জন, আর 16 জন যদি কাজে যোগ দেয় তাহলে কত হচ্ছে, এই যেটা পুরোটা এলো এটা 1 দিনের হিসাব। কারণ 1 দিনে 4 জন প্রাপ্তবয়স্ক প্লাস 16 জন শিশু কাজ করছে, মানে 4 জন প্রাপ্তবয়স্ক এবং 16 জন শিশু যদি 1 দিন ধরে কাজ করে তাহলে 24 দিনে 24 ইউনিট কাজ তারা করতে পারবে। তোমায় কাজ করতে হবে কত 48 ইউনিট, তাহলে কত সময় লাগবে, তাহলে সময় কত লাগবে, সময় কত লাগবে 48/24 মানে 2 দিন। তাহলে কদিন সময় লাগবে, 2 দিন। প্রশ্ন কি বলেছে, বাকি কাজ কত দিনে শেষ হবে, তাহলে বাকি কাজ কতদিনে শেষ হবে, 2 দিনে শেষ হবে। বোঝা গেছে? অঙ্কটা যথেষ্ট জটিল,
ঠিক আছে? তো এই অঙ্কটা করার জন্য তোমরা যদি এখন বুঝতে পারো, আমি খুব ধীরে ধীরে বলেছি ভালো, আর যদি না পারো তোমরা ভিডিওটা একটু রিমাইন্ড করে দেখো, ঠিক আছে? রিমাইন্ড করে দেখো, আশা করি অঙ্কটা পুরো বুঝতে পারবে। ওকে, দেখো পরের অঙ্ক যাও। বলছে কি যে এটা এবং এটা বৃহত্তম সংখ্যা দিয়ে এটা এবং এটাকে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 8 এবং 5 অবশিষ্ট থাকবে, সেটা কত? এটা এবং এটাকে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে এত ভাগশেষ থাকবে? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে, তার মানে এমন একটা সংখ্যা তোমাকে বের করতে হবে যেটা দিয়ে 856কে ভাগ করলে ভাগশেষ থাকছে কত? 8। আর সেই সংখ্যাটা কি, মানে যদি তুমি সেই সংখ্যা দিয়ে তুমি যদি 917কে ভাগ করো তাহলে ভাগশেষ কত থাকছে? 5। তার মানে এই ভাগশেষ থাকা মানে কি এক্সট্রা, ভাগশেষ থাকা মানে কি এক্সট্রা। তাহলে আমি যদি এখান থেকে বাদ দিয়ে দিই 856, যদি আমি 8 বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেটা কত হচ্ছে? 8 8 16 হাতে রইল 1, 848। আর এখানে আমি যদি 917 থেকে আমি যদি 5 বাদ দিই তাহলে কত হবে? 912। তাহলে এই যে দুটো আমি সংখ্যা পেলাম, এই দুটো সংখ্যাটা x দিয়ে বিভাজ্য, x দিয়ে বিভাজ্য, ক্লিয়ার কিনা? x দিয়ে একে যদি ভাগ করি তাহলে 8 ভাগশেষ থাকছে। তাহলে 8 ভাগশেষ মানে কি 8 এক্সট্রা। তাহলে আমি যদি এখান থেকে 8কে বাদ দিয়ে দিই, ছেটে ফেলে দিই, তাহলে সেটা অবশ্যই x দিয়ে ভাগ করে মিলে যাবে, সিম্পল হিসাব। এরকমও তাই 917কে আমি যদি x দিয়ে ভাগ করি 5 ভাগশেষ থাকছে। তাহলে আমি যদি 917 থেকে 5কে কেটে বাদ দিয়ে দিই, ছেটে ফেলে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটাকে আমি কি 912, সেটাকে x দিয়ে ভাগ করে মিলে যায়। তাহলে আমি বেসিক্যালি কি পেলাম? আমি বেসিক্যালি কি পেলাম? 848 আর 912 দুটো সংখ্যা। কত পেলাম? 848 আর 912, এই দুটো সংখ্যা আমি পেলাম। তাহলে আমাকে বের করতে হবে এমন কোন সংখ্যা আছে, এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাকে এই দুটো দিয়ে ভাগ করলে, মানে সেই সংখ্যাটাকে এই দুটো দিয়ে ভাগ করলে মিলবে, এটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে আমি এবার দেখো অপশন টেস্ট করবো। আমরা করতে পারি, আমরা এর HCF নিতে পারি, গসাগু নিতে পারি, অবশ্যই নিতে পারি, কিন্তু আমরা কি করব? অপশন টেস্ট করে করার চেষ্টা করব, ঠিক আছে? দেখো অপশন টেস্টটা দেখো, যখনই তোমাকে এই ধরনের কোনো সংখ্যা দেবে, যখনই তোমাকে এই ধরনের কোনো সংখ্যা দেবে, তোমাকে ফার্স্ট যেটা ভাবতে হবে যে অপশনটা তোমাকে ভালো করে দেখতে হবে। দেখো এখানে কত আছে? 48। 48 সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে মেলে, 3 দিয়ে ভাগ। প্রথম দেখো অপশনটা কি, অপশন মানে হচ্ছে যে সেই সংখ্যাটা যাকে এটা দিয়ে ভাগ করে মেলে, এটা দিয়ে ভাগ করেও মেলে। 848 দিয়ে ভাগ করলে মিলবে, 912 দিয়ে ভাগ করলেও মিলবে, তাই তো? তার মানে যদি এই সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ করে মেলে, তাহলে এদেরকেও 2 দিয়ে ভাগ করে মিলবে ডেফিনেটলি। যদি একে 3 দিয়ে ভাগ করে মেলে, তাহলে এগুলোকেও 3 দিয়ে ভাগ করে মিলবে, মিলতেই হবে। কারণ এই 848কে তুমি যদি 48 দিয়ে ভাগ করো তাহলে মিলবে, বা 917কে যদি তুমি 48 দিয়ে ভাগ করো তাহলে মিলবে, তবেই তো 48টা আনসার হবে, ঠিক কি না? বোঝা যাচ্ছে? তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখতে হবে যে 3 দিয়ে ভাগ করে 48কে মিলছে কিনা। হ্যাঁ মিলছে, 3 দিয়ে ভাগ করে 48কে মিলছে। 3 দিয়ে ভাগ করে এদেরকে মিলছে, 8 8 16, 16 আর 4 20, একে তো 3 দিয়ে ভাগ করে মিলছে না, মিলছে না তো? তার মানে 48 আনসার হবে না। 32 দেখো, বাদ দাও। 24 দেখো, 3 দিয়ে ভাগ করে 24কেও মিলছে, তাহলে 3 দিয়ে ভাগ করে এদেরকে মিলছে, মানে 24ও আনসার হবে না। তাহলে 32 আর 16 পড়ে রইল। তাহলে 32 আর 16-র মধ্যে কমন কি? 8, 8 দুগুণে 16, 8 4 32। আমি 32 হলে কীভাবে ভাঙতে পারি? 8 4 32 আর 8 দুগুণে 16। তার মানে এই যে সংখ্যাগুলো 8 দিয়ে ভাগ করে মিলছে কিনা দেখো আগে। ডেফিনেটলি 8 দিয়ে ভাগ করে মিলবে, ঠিক আছে? দেখো 8 দিয়ে ভাগ করা যাক আগে। একে 8 দিয়ে ভাগ করো, 8 1 8, 8 1 8, 8 6 48, সরি 8 6 48। আর একে 8 দিয়ে ভাগ করো, 8 1 8, 1 11, 8 1 8, 9 10 11, 3, 8 3 24, তাহলে 113। আর কত? 106। তাহলে 8 দিয়ে ভাগ করে তো মিলে গেল দুটো দিয়ে। আর আছে কত? 4 আর 2। তাহলে এই দুটোকেই ক দিয়ে ভাগ করে মিলবে? 4 আর 2 দিয়ে মধ্যে। আমি এখানে ভুল করলাম, সরি এই জায়গাটা আমি ভুল করলাম মনে হচ্ছে, ভাগটা দেখে নিচ্ছি আমি। 8 1 8, 1 11, 8 1 8, 9 10 11, 3 32, 8 4 32, 4। তাহলে 106 আর 104। তাহলে এই দুটো সংখ্যাকে ক দিয়ে ভাগ করে মিলবে?
8 2 নাকি 4, 4 দিয়ে ভাগ করে কি মিলবে? দেখো একে 4 দিয়ে ভাগ করে মিলছে না, তার মানে 4 ওয়ালাটা উত্তর হবে না, উত্তর হবে এইটা, উত্তর হবে এইটা। এবার তোমার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা এত বড় ক্যালকুলেশন কেন করব? এটার জন্য আমরা সিম্পল এইচসিএফ করে দেখে নেবো, গসাগু করে দেখে নেবো। আলটিমেটলি তোমাকে এত বড় ক্যালকুলেশন করতেই হবে না, আমি বললাম বলে তাই। তুমি যখন পরীক্ষায় অঙ্কটা করবে তুমি দেখবে জাস্ট 3 দিয়ে, তুমি দেখবে এটা 3 দিয়ে মিললো না, তাহলে তুমি বুঝে যাবে এই দুটোকে ফার্স্টেই ক্যান্সেল করে নেবে। তোমাকে যেটুকু ক্যালকুলেশন করতে হলো সেটুকু হচ্ছে এইটা। তুমি কি করবে? জাস্ট 8 দিয়ে ভাগ করবে, দেখবে 8 দিয়ে ভাগ করে এটা এলো আর এটা এলো। তারপরে তুমি দেখবে একে 8 × 4, এটা 8 × 2 তো, তার মানে 8 দিয়ে ভাগ করে যেমন মিলবে, যেটা পড়ে রইলো তাকে 4 দিয়ে ভাগ করে মিলতে হবে, যদি 32 দিয়ে ভাগ করে মিলতে হয়। কিন্তু 4 দিয়ে ভাগ করে একে তো মিলছে না, কারণ কি? 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করে মিলতে হয়, লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করে মিলতে হয়। যেমন হচ্ছে এটা মিলছে না, 14, এটাও মিলছে না, তাহলে 4 দিয়ে ভাগ করে মেলার কোনো প্রশ্নই নেই। তাহলে পড়ে কে রইলো এটা 2 দিয়ে, দেখো একেও 2 দিয়ে ভাগ করে মিলছে, একেও 2 দিয়ে ভাগ করে মিলছে, তাহলে ডেফিনেটলি হয়ে যাবে এটা আনসার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট। বলছে এত টাকা রাম ও শ্যামের মধ্যে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যেন রাম শ্যামের প্রাপ্যের 3/4 অংশের সমান পায়, বেশি পায় না, 3/4 অংশের সমান পায়। ঠিক আছে, 275 টাকা রাম এবং শ্যামকে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন রাম শ্যামের প্রাপ্যের 3/4 অংশের বেশি সমান পায়। আচ্ছা, 3/4 অংশের বেশি সমান পায়, তার মানে রামের প্রাপ্য শ্যামের যা প্রাপ্য তার 3/4 অংশ বেশি। রামের প্রাপ্যটা হচ্ছে শ্যামের যা প্রাপ্য, শ্যামের প্রাপ্যের 3/4 বেশি অংশ আর কি, 3/4 অংশ বেশি। বোঝা যাচ্ছে? 3/4 অংশ বেশি। তাহলে তুমি আমাকে বলো এখানে এই যে রামের প্রাপ্য শ্যামের প্রাপ্যের 3/4 অংশ, তাহলে শ্যামের প্রাপ্যের 3/4 অংশ, তাই তো? শ্যামের যা প্রাপ্য তার 3/4 অংশ। তাহলে শ্যামকে তুমি ধরে নাও 4 অংশ, কারণ 3/4 তো, তাহলে রাম কত হবে? 3/4 বেশি বলেছে, তার মানে 4 তো রইলই, +3 মানে 7। ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? শ্যামের প্রাপ্য রামের যা প্রাপ্য তা, মানে রামের প্রাপ্য শ্যামের যা প্রাপ্য তার 3/4 অংশ বেশি। রামের প্রাপ্যটা কি? শ্যামের যা প্রাপ্য তার 3/4 অংশ বেশি। তাহলে শ্যামের যদি হয় 4, তাহলে রামের কত হবে? 4-এর থেকে 4-এর 3/4 বেশি, মানে হচ্ছে আরও 3 ভাগ বেশি, তার মানে 4 আর 3 7। তাহলে রাম আর শ্যাম মিলে টোটাল কত পাবে? 7 আর 4-এ হচ্ছে 11 ইউনিট, টোটাল 11 ইউনিট। এই 11 ইউনিট টাকা, এইটার মান কত? 275। তাহলে এখানে কি বলেছে? তাহলে এই 11 ইউনিটের মানই হচ্ছে কত? 275। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 275/11। তাহলে 11 দুগুণে 22, 5 11 55 25। তাহলে 1 ইউনিটের মান কত হলো? 25। প্রশ্ন কি বলেছে? আচ্ছা, প্রশ্নটাতে বলেনি, ঠিক আছে, যদি তাই হয় তাই। তাহলে 25, তাহলে এখান থেকে রাম কত পাবে? তাহলে রামের কত হবে? 25 ইন্টু কত পাচ্ছে? 7। তার মানে 7 25-এ কত? 175 টাকা। আর শ্যাম কত হবে? 25 ইন্টু কত আছে? 4, মানে 100 টাকা। এটা হয়ে গেল আনসার। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, দেখো পরের অঙ্ক যাও। বলছে বার্ষিক 4.5% সরল সুদের হারে 4 বছরে এবং 6 বছরে সুদের পার্থক্য 216 টাকা হলে মূলধন হবে কত? ঠিক আছে, দেখো এটা বাদ দাও, আগের থেকে চলে এসছে এটা, ঠিক আছে, এটা আগের জায়গা থেকে চলে এসছে। ঠিক আছে, বার্ষিক 4.5 সরল সুদের হারে 4 বছরে এবং 6 বছরে সুদের পার্থক্য 216 টাকা হলে, ঠিক আছে, মূলধন কত হবে? এটা হচ্ছে প্রশ্ন।
তাহলে দেখো 4 বছর আর 6 বছর, 4 বছর আর 6 বছর, তাহলে ডিফারেন্স কত বছরের? 4 বছর আর 6 বছর, এদের ডিফারেন্স কত বছরের? এদের ডিফারেন্স কত বছরের? 2 বছরের। ডিফারেন্স কত? 2 বছরের। এবার আমি প্রথমেই ডিসকাস করেছি বার্ষিক যদি 4.5% সুদের হার হয় তাহলে 2 বছরে কত? 4.5% হারে 2 বছর, 4.5% হারে 2 বছর, তার মানে কত হবে সেটা? আমি বলতে পারি 4.5 ইন্টু 2 মানে 9% হারে 1 বছর। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমরা কিন্তু অলরেডি ডিসকাস করেছি আগের 2019 সালের যে পেপার 1 যে পেপার মানে শিফট 2 এর যে কোশ্চেন ছিল সেখানে আমরা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেনে কিন্তু আমরা এটা অলরেডি আলোচনা করেছি। তাহলে কত বার সুদের হচ্ছে? 9% সুদের হার। ঠিক আছে, তাহলে প্রশ্ন কি বলেছে? সুদের পার্থক্য এত টাকা, তাহলে 9%-এর মান কত? তাহলে পার্থক্য কত হচ্ছে? 9%, তাহলে 9%-এর মান কত হচ্ছে? 216। প্রশ্ন কি বলেছে? মূলধন কত? মূলধন কত? 100%, তাহলে 100%-এর মান কত হবে? তাহলে 216 ইন্টু 100/9, 216 ইন্টু 100/9। ঠিক আছে, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 7 21, 3 2 6, 3 2 6, 1 3 12, 3 4 12 মানে 2400 হয়ে গেল আনসার, 2400। বোঝা গেছে আমি কি করলাম? তাহলে 4% আর 4 বছর আর 6 বছরের 5.5% সুদের হারে পার্থক্য এত টাকা। তাহলে 4 বছর 6 বছর ডিফারেন্স কত? 2 বছর। তাহলে 2 বছরে 4.5% করে যদি সুদ দেয় তাহলে টোটাল কত সুদ দেবে? 2 বছরে 4.5% করে, তাহলে 4.5 ইন্টু 2 9%। তাহলে এই যে 9% পার্থক্য হয়েছে, এই 9% পার্থক্যর জন্যই 216 টাকার পার্থক্য হয়েছে। তাহলে 9%-এর মানই 216, 9%-এর মানই 216। তোমাকে বের করতে হবে কি? মূলধন। তাহলে মূলধন কত? সবসময় 100%। তাহলে 9% যদি 216 হয়, 100%-এর মান কত? এটা হলো আনসার। বোঝা গেছে? চলো পরের প্রশ্নে যাবো এবার। দেখো এই ব্যাপারে তোমাদের আগেও বলেছি আমি যে তোমাদের যে ক্লাসটা শুরু হচ্ছে এখানে, সেই ক্লাসের যে ক্লাসটা শুরু হচ্ছে সেখানে তোমরা যখন এনরোল করবে আর কি, তোমরা কী কী সাপোর্ট পাবে? 24/7 মডারেটর সাপোর্ট পাবে। মডারেটর সাপোর্ট মানে হচ্ছে যে তোমরা যদি কোনো প্রশ্ন আটকে যায়, ক্লাসের বাইরেও যদি কোনো অঙ্ক করতে হয়, যদি কোনো অঙ্ক করতে গিয়ে আটকে যায়, তো তোমরা এই মডারেটর ম্যাডাম বা মডারেটর স্যারকে ফোন করতে পারবে বা হোয়াটসঅ্যাপ করতে পারবে। উনি তোমাদের ক্লারিফাই করে দেবেন কোথায় আটকাচ্ছে, কেন আটকাচ্ছে। ওকে, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তোমাদের ক্লাস নেবে, সপ্তাহে 6টা ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, তুমি এগুলো পাবে। এগুলো আমি অলরেডি বলেছি। 2000 ঘন্টা ভিডিও লাইব্রেরি বলে দিয়েছি, 1500 পেজের স্টাডি মেটেরিয়াল সেটাও আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, 13টা ইবুক পাবে এটাও বলে দিয়েছি, 50,000 আনলিমিটেড কোশ্চেন ব্যাংক পাবে এটাও বলেছি। ঠিক আছে, আর ফাউন্ডেশন মক টেস্ট পাবে। মানে হচ্ছে যে তোমরা এগুলো তো পাবেই, সাথে তোমরা একটা মক টেস্ট পাবে। মক টেস্ট, একাধিক মক টেস্ট পাবে, যে মক টেস্টগুলো ডেডিকেটেড টু ক্লার্কশিপ। ঠিক আছে, এই সমস্ত ফিচার তোমরা কিন্তু পাবে যদি তোমরা আমাদের কোর্সে এনরোল করো। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। হ্যাঁ, এটা প্রস্থের, এটা হচ্ছে প্রস্থের। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং উহার পরিসীমা 96 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঠিক আছে, ধরো একটা আয়তক্ষেত্র রাখো তুমি, এ হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ কি যদি আমি ধরে নিই, এটা তো প্রস্থ, প্রস্থ যদি x ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে? 3x। তাই তো বলেছে, প্রস্থ দৈর্ঘ্যের 3 গুণ। প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? 3x। এবার আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিচ্ছে 96। তাহলে আমি পরিসীমা সূত্র কি জানি? পরিসীমা সমান কি হয়? আয়তক্ষেত্রের পরিসীমা কি হয়? 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? তাহলে 2 গণিত দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 3x। প্রস্থ কত বলেছে? x। তাহলে কত হবে? 2 গণিত 4x মানে 8x। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হলো? 8x। তাহলে আমাকে প্রশ্নে বলেছে কি, তার মান বলেছে 96। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি এখান থেকে? এই 8x এর মানই কত? 96। তাহলে x এর মান কত হবে? 96/8।
8, তাহলে 8 12 96, তাহলে এক্স এর মান কত এলো 12, তাহলে এক্স এর মান কত পেয়ে গেছি 12, তাহলে আমি এখানে প্রস্থ সমান কত লিখতে পারি 12 আর দৈর্ঘ্য সমান কত লিখতে পারি 3 12 36 লিখতে পারি আমি এখানে, এটা লিখতে পারি কিনা আমাকে বলো। দাঁড়া আমি কালিটা চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে প্রস্থ সমান কত হবে, এই এক্স এর মান 12, ঠিক আছে, আর এর মান কত হবে 3 × 12 মানে 36, ক্লিয়ার। তাহলে তুমি দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেছো। তোমাকে কি বের করতে হবে, তোমাকে বের করতে হবে কি ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, ক্ষেত্রফল সমান কি হয়, ক্ষেত্রফল সমান কি হয় দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা কত পেয়েছি অলরেডি 36, প্রস্থ কত পেয়েছি 12, তাহলে 12 গুণ করো, 6 12 72, 2 হাতে হইল 7, 3 12 36, 37 38 39 40 41 42 43, 432 আছে, 432 বোঝা গেল এই জিনিসটা। তাহলে 432 একক কি হবে বর্গ একক বা বর্গ মিটার। এখানে কি বলেছে 3 গুণ, তাহলে এটা কি হবে বর্গ মিটার, কি হবে বর্গ মিটার, ক্লিয়ার। দেখো পরের প্রশ্ন যাবো এবার আমি। দেখো এটা হচ্ছে একটা ইয়ের অঙ্ক, মানে ওটাকে বলে সূচকের অঙ্ক, ঠিক আছে। 256.1 টু দি পাওয়ার 0.16 আর 256 টু দি পাওয়ার 0.09, ঠিক আছে। তা যখন এটাকে বলে বেস, আমি এখানে লিখে দিচ্ছি 256 টু দি পাওয়ার 0.16। তো এইখানে যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে যে এইটাকে কি বলে, এটাকে বলে বেস, ঠিক আছে, আর এটাকে বলে পাওয়ার, এটাকে বলে কি পাওয়ার, ঠিক আছে। তাহলে সবসময় মনে রাখবে, একটা থিওরি পার্ট দিচ্ছি তোমাকে, a বাই এক্স মানে a টু দি পাওয়ার এক্স ইন্টু যদি হয় b টু দি পাওয়ার ওয়াই, এটা সমান কি হয় না আমি ভুল লিখলাম, ধর a টু দি পাওয়ার এক্স ইন্টু a টু দি পাওয়ার ওয়াই যদি হয়, তাহলে আমি লিখতে পারি কি a টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এইটা হচ্ছে একটা থিওরি পার্ট। a টু দি পাওয়ার এক্স ইন্টু a টু দি পাওয়ার ওয়াই যদি হয়, মানে বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এটা কি হয়, বেস সমান হলে কি হয় পাওয়ার যোগ হয়, পাওয়ার যোগ হয়। তাহলে বেস সমান হলে কি হয় পাওয়ার যোগ হয়ে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে থিওরি পার্টটা। এবার আমরা অঙ্কটায় আসবো। দেখো কি বলছে, তাহলে 256 টু দি পাওয়ার 0.16, 256 টু দি পাওয়ার 0.09, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি 256 টু দি পাওয়ার 0.16 প্লাস 0.09 লেখা যেতে পারে। তাহলে কত হবে এটা 256 টু দি পাওয়ার কত হচ্ছে 9 6 15 5 7 হইল 1, 0.25, 256 টু দি পাওয়ার 0.25, তাই তো। তাহলে কত হবে 256, 0.25 মানে কত 1/4, 0.25 মানে কত 1/4। তাহলে এটা মানে কি 1/4 মানে কি, মানে হচ্ছে যে 256। তাহলে এই চিহ্নটার মানে কি, মানে এটা মানে হচ্ছে যে 256কে একবার স্কোয়ার করব, তারপরে আবার একবার রুট করব, 256কে একবার রুট করব, আবার মানে দুবার রুট করব এখানে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে 256কে রুট করি তাহলে কত হবে রুট ওভার অফ 16 16 256, তারপরে কত হবে তাহলে এটা 16 রুট কত হবে 4, তাহলে 4 হচ্ছে আনসার, 4 হচ্ছে আনসার, বোঝা গেছে। তাহলে এটা মানে কি দুবার রুট ওভার করবো, দুবার রুট ওভার করব, ঠিক আছে, বুঝতে পেরেছো। দেখো পরের পার্ট বলছে 120 সংখ্যাটি 90 এর কত শতাংশ, 120 সংখ্যাটি 90 এর কত শতাংশ। তাহলে 120 সংখ্যাটি 90 এর কত শতাংশ, তাহলে যার রেসপেক্টে লিখে দিচ্ছি এখানে, যার রেসপেক্টে বের করতে হবে
বের করতে হবে সেটা নিচে থাকবে। তাহলে কি লিখলাম, যার রেসপেক্টে বের করতে হবে সেটা নিচে থাকবে। তাহলে যার রেসপেক্টে কি 90 এর রেসপেক্টে, তাই না 90 নিচে ইন্টু 100। ঠিক আছে, তাহলে কত আসছে 120/90 ইন্টু 100। এটা কেটে দাও, 3 3 9, 3 4 12, তাহলে কত আসছে 400/3 মানে 133.13%। তাহলে এই যে জায়গাটা থিওরি পার্ট, এই জায়গাটা মনে রাখলেই তুমি অঙ্কটা করতে পারবে। সবসময় দেখবে এই যে 120 সংখ্যাটি 90 এর কত শতাংশ। তাহলে এই যে 90 তুমি নিচে কি লিখবে, 120 নাকি 90, এটা একটা সমস্যা। তাহলে যার রেসপেক্টে বের করতে হবে, 90 এর যার রেসপেক্টে বের করতে হবে সেইটা নিচে থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার? তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তোমরা এর পরবর্তী পার্ট আস্তে আস্তে আসবে, তোমরা তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল যে নোটিফিকেশান বার আছে নোটিফিকেশানটা তোমরা ক্লিক করে রাখো, যাতে কি হয় যখনই এরপরে নতুন ভিডিও আপলোড হবে সেই ভিডিওটা কিন্তু তোমাদের এখানে তোমরা ইউটিউব চ্যানেলে নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, থাক আজকে এ পর্যন্তই। ওকে।